আসসালামু আলাইকুম। তোমাদের যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মানে 100% প্রিপারেশন নেওয়া, তাদের জন্য কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নাই। বিশেষ করে এবছর মানে 2020-21 সেশনে আমাদের যে ভর্তি পরীক্ষা হয়েছিল, সেই ভর্তি পরীক্ষার যে ইংরেজি প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে আজকের ভিডিওতে আমরা এক এক করে একদম ব্যাখ্যা সহকারে আমরা সলভ করব। সো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, প্রত্যেকটা বিষয় দেখলে তুমি বুঝতে পারবা পূর্ণাঙ্গ ইংরেজিতে তুমি পুরো নাম্বার পাওয়ার জন্য তুমি কিভাবে পড়বা, বাসায় তুমি কিভাবে পড়েই হচ্ছে পূর্ণাঙ্গটা কভার করতে পারো, সেটা আজকে এই পুরো ভিডিওতে আমরা দেখবো। সো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তোমার মেডিকেল ইংরেজির জন্য কমপ্লিট একটা তোমার প্রিপারেশন আশা করি নেওয়ার প্রক্রিয়াটা তোমার জানা হয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা দিয়ে। প্রথম প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম প্রশ্নে আমাকে বলা হচ্ছে আমার একটা ফিলিংটা গ্যাপ রয়েছে, আমার এখানে ব্ল্যাঙ্ক ফিল করতে বলেছে যে আমি খুশি, আই অ্যাম গ্ল্যাড। সো গ্ল্যাড শব্দটা মানে কি? গ্ল্যাড শব্দটা মানে হচ্ছে খুশি হওয়া। তোমার গ্লোরিয়াস রেজাল্টে, পরীক্ষায় তোমার গ্লোরিয়াস রেজাল্টে আমি খুশি। আই এম গ্ল্যাড ড্যাশ ইউ গ্লোরিয়াস রেজাল্ট অন দ্য এক্সামিনেশন। সো এখানে আমার গ্ল্যাডের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে সেটার মিনিং আমার আগে থেকে জানা থাকা লাগবে। সো তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু ভালো করে পড়তে হবে যে কোন শব্দের পরে কোন প্রিপোজিশনটা বসে। সো এখানে নর্মালি গ্ল্যাডের পরে আমার বসে হচ্ছে অ্যাট। গ্ল্যাড অ্যাট, কারো কোনো বিষয়ের প্রতি যদি তুমি আনকন্ডিশনালি খুশি হও, আনন্দিত হও, তখন সেটার যে অ্যাপ্রোপ্রিয়েট তোমার ফ্রেজটা সেটা হচ্ছে গ্ল্যাড অ্যাট। সো এখানে অপ রয়েছে, ফর রয়েছে, অ্যাট রয়েছে, টু রয়েছে। যেহেতু আমরা জানি গ্ল্যাড অ্যাট মানে হচ্ছে কারো কোনো বিষয়ের প্রতি আনকন্ডিশনালি হচ্ছে খুশি হওয়া, সেই অর্থে আমরা এটাকে সঠিক উত্তর ধরবো গ্ল্যাড অ্যাট। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই আমি অপ কেন ইউজ করি নাই, ফর কেন ইউজ করি নাই, টু কেন ইউজ করি নাই, সেটার এক্সপ্লেনেশনে তোমাদেরকে এখন দিচ্ছি। দেখো, এটার জন্য আমাদের মিনিংটা জানতে হবে যে গ্ল্যাড অফটা আমরা কখন ইউজ করি। আমরা গ্ল্যাড অফটা ইউজ করি মূলত কৃতজ্ঞতা প্রকাশ করতে, গ্রেটফুল মানে কৃতজ্ঞতা। গ্ল্যাড অ্যাবাউটটা প্রকাশ করি আমরা প্লিজড বা হ্যাপি অর্থে। গ্ল্যাড অ্যাবাউটটা আমরা তখনই ইউজ করি যখন আমরা কারোর সাথে কোনো ইন্টারেকশনে যাই, বা তুমি আর তোমার বন্ধু মিলে কোনো একটা কাজ একত্রে করছো, তারপরে তোমরা যদি একে অপরের প্রতি খুশি হও, তখন তুমি সেখানে গ্ল্যাড অ্যাবাউট ইউজ করতে পারো। বাট আমি তোমার রেজাল্টে ভালো হয়েছে এই জন্য আমি খুশি হয়েছি। এখন তুমি যদি আমার কাছে না পড়ে থাকো, তাহলে আমি জাস্ট আনকন্ডিশনালি তোমাকে তোমার ভালো চাই, দ্যাটস ওয়াই আমি খুশি হয়েছি। সো এখানে আনকন্ডিশনাল অর্থে কিন্তু এই যে কারো বিষয়ে যদি খুশি হয়ে যায় কেউ, মানে সাধারণত কোনো স্থান, সময় বা বিষয় সম্পর্কে যদি কেউ আনন্দিত হয়, তখন আমরা এই গ্ল্যাড অ্যাডটা ইউজ করে থাকি। তো আশা করি গ্ল্যাড অফ বুঝতে পারছো, কৃতজ্ঞতা অর্থে আমরা কৃতজ্ঞতা ভাবে খুশি হওয়াকে আমরা গ্ল্যাড অফ প্রকাশ করি। গ্ল্যাড অ্যাবাউট মানে হচ্ছে দুইজনের ভেতরে যদি ইন্টারেকশন থাকে, তারপরে যদি খুশি হয়, তখন সেটা গ্ল্যাড অ্যাবাউট। আর গ্ল্যাড অ্যাট সাধারণভাবে কোনো কিছুতে যদি আনকন্ডিশনালি তুমি খুশি হয়ে যাও কারো কোনো ব্যাপারে, সেটাকে আমরা গ্ল্যাড অ্যাট ইউজ করব। সো আমি আরো কয়েকটা বাক্য দিয়ে তোমাদের জিনিসগুলোকে ক্লিয়ার করে দিই। দেখো, এগুলো একটু ভালো করে দেখবা। এভাবে যদি তুমি প্রিপারেশনটা নাও, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজিতে যত প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি উত্তর করতে পারবা, যদি তুমি সিস্টেমটা বুঝো। দেখো, দেখা হয়ে ভালো লাগলো, তুমি কারোর সাথে দেখা হয়ে ভালো লাগে তুমি কি বলো? গ্ল্যাড টু মিট ইউ। তোমাকে দেখে খুশি হলাম, গ্ল্যাড টু সি ইউ। আমি আনন্দের সাথে সাহায্য করব, আই উড বি গ্ল্যাড টু হেল্প আউট। আমি খুব আমি খুবই খুশি হব যদি উপকারটা করতেন, আই উড রিয়েলি বি গ্ল্যাড ইফ ইউ ডিড। আপনি যদি আবার আসেন খুশি হব, আই উড বি গ্ল্যাড ইফ ইউ কাম অ্যাগেইন। যেটা শুনে খুশি হলাম, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট। আপনার সাথে দেখা হওয়াতে খুবই খুশি হলাম স্যার, সো গ্ল্যাড টু মিট ইউ স্যার। সো এখানে দেখো, এখানে আরেকটা বিষয় বলে নিই, যখন তোমার হচ্ছে ডবল এল থাকে, এটা দ্বারা বোঝায় উইল। তার মানে হচ্ছে আপনি যদি আবার আসেন খুশি হব, আই উইল বি গ্ল্যাড। আবার উপরটা দেখো, উপকারটা যদি করতেন, আই উড রিয়েলি বি গ্ল্যাড ইফ ইউ ডিড। তাহলে এখানে ডিটা যদি থাকে তখন হচ্ছে তুমি সেটাকে উড বলবা, আর যদি আই ডবল এলটা থাকে তখন সেখানে তুমি হচ্ছে উইল বলবা। ওকে, তো চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমার এক্ষেত্রে বলেছে এখানে জোড়া শব্দ দেওয়া, মানে দুইটা শব্দ দেওয়া আছে, এই জোড়া শব্দের ভেতরে কারা কারা একে অপরের সমার্থক শব্দ। কিভাবে বুঝলাম? সিনোনিমাস। সিনোনিমাস শব্দটা বলতে বোঝাচ্ছে সমার্থক। কি বোঝাচ্ছে? সমার্থক। সমার্থক কে, কার সমার্থক? এখন সমার্থক বোঝার জন্য আমার কিন্তু হচ্ছে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অর্থ বুঝতে হবে। অর্থ না বুঝলে তো বুঝতে পারবো না কে কার সমান অর্থ। সো প্রথমে আমার যেটা বুঝবো সেটা হচ্ছে ক্লাটার। প্রথম শব্দটা ক্লাটার মানে কি? ক্লাটার মানে হচ্ছে বিশৃঙ্খলা। কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট মানে তো ধারাবাহিকতা, এটা আমরা জানি। সো আমি এই প্রত্যেকটার অর্থ যদি ভালো করে বুঝে যাই, তাহলে কিন্তু আমি প্রত্যেককে বুঝে খুঁজে বের করতে পারবো কে কার সমার্থক, কার অর্থ অপর জনের অর্থের সাথে একদম দিয়ে মিলে যায়, সেটা আমরা শিখতে পারি। এক্সপ্লেনেশনটা একটু দেখি। সো ক্লাটার শব্দের মানে হচ্ছে আমার বিশৃঙ্খলা।
আর কনসিস্টেন্ট মানে হচ্ছে তোমার ধারাবাহিকতা বা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। না, তারা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় নাই, তারা একে অপরের সিনোনিম না। সো আমাদের এইটা কাটা। অ্যাক্লিমেটাইজ এই শব্দটার মানে হচ্ছে কোনো কিছুর সাথে অ্যাডপ্ট করে নেওয়া বা মানিয়ে নেওয়া। একই রকম ভাবে অ্যাকাস্টম মানেও হচ্ছে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া বা অভ্যস্ত করা। এবার দেখো দুইটার অর্থই কিন্তু প্রায় একই রকম। এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যাক্লিমেটাইজ অ্যান্ড অ্যাকাস্টম। তাহলে বুঝতেই পারছো তোমার একই টাইপের যে মিনিং গুলো তোমার ইংরেজিতে রয়েছে, এই মিনিং গুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তোমার যে ইংরেজি বই রয়েছে, ইংরেজি বই থেকে একই টাইপের মিনিং গুলো একটু ভালো করে পড়বা। ওকে, আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি, তাও আমরা বাকি দুটার মিনিংটা দেখি। অ্যাপার্থিস শব্দটার মানে হচ্ছে বর্ণবাদ, অ্যান্ড হচ্ছে অ্যাপারেন্ট মানে হচ্ছে তোমার গ্রেপ্তার করা। তো বর্ণবাদের সাথে গ্রেপ্তারের তো ওইভাবে কোনো অর্থগতভাবে মিল নাই। বর্ণবাদ এক জিনিস, গ্রেপ্তার আরেক জিনিস, অ্যারেস্ট করা। ফিলান্থ্রপিক, ফিলান্থ্রপিক মানে পরোপকারী। যে পরোপকারী কে আছে, ধরো বিল গেটস, তাকে আমরা কি বলতে পারি, ফিলান্থ্রপিস্ট। ওকে, কারণ সে একজন সে কি কাজ করে, ফিলান্থ্রপিক কাজ করে। এবার পিসিমিস্ট, পিসিমিস্ট মানে কি, যে আশাবাদী। ওকে, এটাই হচ্ছে আমার পিসিমিস্ট, আচ্ছা আশাবাদী। সো পরোপকারী আর আশাবাদী দুইটাই পজিটিভ অর্থ হইলেও তারা অর্থ কিন্তু একই রকম বহন করে না। অর্থ একই রকম বহন করে শুধুমাত্র অ্যাক্লিমেটাইজ অ্যান্ড অ্যাকাস্টম, দুটার মানেই হচ্ছে কোনো কিছুর সাথে অ্যাডপ্ট করে নেওয়া বা মানিয়ে নেওয়া। ওকে, আশা করি বুঝতেই পারছো যে মেডিকেলের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে। তুমি যদি মেডিকেলের প্রশ্ন প্যাটার্নটা ভালো করে ধরতে পারো, তাহলে কিন্তু মানে তোমার সময় যখন ভর্তি পরীক্ষা হবে তখন তুমি ভালো করতে পারবা। এরপরের প্রশ্নটা একটু আমরা বোঝার ট্রাই করি। আমার এখানে এবার বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। লাউডের, এই লাউডের তোমার বিপরীত শব্দটা কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। আমার লাউডের মিনিংটা জানা থাকা লাগবে, এটার মানে কি। লাউড শব্দটার মানে হচ্ছে তোমার প্রশংসা করা। আর অ্যাভর, অ্যাভর শব্দটার মানে হচ্ছে তোমার ঘৃণা করা। তাহলে প্রশংসার বিপরীত শব্দ কি? অ্যাভর। তার মানে আমি দুইটার মিনিং আমার জানা লাগতেছে। সো আমি যদি মিনিং জানি তখন আমি উত্তরটা করতে পারবো। ওকে, তোমার হয়তো এখন মনে হচ্ছে ভাইয়া সবই যদি দেখি শব্দার্থ থেকে আসে। হ্যাঁ, ভোকাবুলারিটা স্ট্রং হওয়া কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য কিন্তু আমরা আমাদের যে মেডিকেল এক্সাম ব্যাচ, আমরা এখানে ভোকাবুলারির প্রতি অনেক জোর দিয়েছি। আমরা ভোকাবুলারির উপরে কিন্তু স্পেশালি আলাদা করে কয়েকটা এক্সাম নিব, যেখানে শুধুমাত্র আমরা স্টুডেন্টের ভোকাবুলারি গুলোকে ইনরিচ করার ট্রাই করব। সেটা তোমার গ্রুপ ভার্ব হোক, অ্যাপ্রিভিয়েশন হোক, শুধু ভোকাবুলারি হোক, আমরা সেভাবে কিন্তু স্টুডেন্টকে প্রিপেয়ার করার একদম পূর্ণাঙ্গ চেষ্টাটা করবো। সো তোমার যদি টার্গেট থাকে মেডিকেলে ভালো করার, সেক্ষেত্রে অবশ্যই রেগুলার এক্সাম দেওয়ার অভ্যাসটা করো। আমাদের ইউনিট ক্লাসের এক্সাম ব্যাচে কিন্তু আমরা এই কাজটাই করছি। এই হাজার হাজার কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, মেডিকেল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের আলোকে আমরা করছি। কেন করছি? যাতে এই টাইপের ভুলগুলো তোমার পরীক্ষা হলে না হয়, তুমি যাতে মিনিংটা দেখে পুরো প্রশ্ন ভালো করে বুঝতে পারো। ওকে, তো চলো আমরা পড়ায় ব্যাক যাই। সো আমরা বুঝতে পারলাম আমাদের অ্যাবহর, অ্যাবহর শব্দের মানে হচ্ছে আমার ঘৃণা। সো লাউড মানে প্রশংসা, আর অ্যাবহর মানে হচ্ছে আমার ঘৃণা। সো একে অপরের হচ্ছে আমার অ্যান্টোনিম। সঠিক উত্তর হচ্ছে আমার ডি। সো বাকি অপশনগুলো কি? বাকি অপশনগুলো একটু আমরা এক্সপ্লেনেশনের মাধ্যমে অর্থগুলো একটু জেনে নিই। তোমার অ্যাডোর মানে হচ্ছে আদর করা। অবশ্যই প্রশংসার বিপরীত শব্দ তো তোমার আদর না। হ্যাঁ, তোমার হচ্ছে অনাদর হইতে পারে, আদর অনাদর। আবার হচ্ছে তোমার প্রশংসা ঘৃণা। হ্যাঁ, সেরকম, এই জন্যই কিন্তু এটা মিলেছে, প্রশংসার বিপরীত ঘৃণা বলেই কিন্তু তোমার অ্যাভর্ডটা বিপরীত অর্থে সঠিক হয়েছে। ইনাপ মানে হচ্ছে তোমার ইনক্যাপাবল বা অযোগ্য। আর ল্যাচ, এটা পুরাই একটা একদম হচ্ছে ইরিলিভেন্ট একটা ওয়ার্ড এখানে অপশন হিসেবে দিয়েছে। ল্যাচ শব্দটা মানে হচ্ছে দরজার সিটকিনি, মানে যেটা আমরা দরজা খুলি আর কি। ওকে, সো আমার মনে হয় এই প্রশ্নটা বুঝতে পেরেছো। হুইচ ওয়ান অফ দা ফ্লোয়িং ইজ অ্যান্টোনিম অফ লাউড, এটা মানে হচ্ছে তোমার অ্যাভর মানে ঘৃণা। এবার দেখো, এখানে বলেছে মাস্কুলিন, মাস্কুলিন যেখানে পাবা সেটাই হচ্ছে মানে পুংলিঙ্গ। কারণ মেল, মেল মানে কি, মেল মানে পুরুষ, তার আগে এফ লাগাই দিলে ফিমেল মানে কি, সেটা হচ্ছে তোমার স্ত্রী। সো ফেমিনিন জেন্ডারের কোনটা? তাহলে বলা হয়েছে মাস্কুলিন জেন্ডার অফ বি, তাহলে বি এখন কোন জেন্ডারে আছে? ডেফিনেটলি এখন সে স্ত্রী লিঙ্গে আছে, ফিমেল জেন্ডারে আছে। তার পুংলিঙ্গ কি সেটা আমাদের বের করতে হবে। সো বি শব্দটা বলতে আমরা কি বুঝাই? আমরা বুঝাই স্ত্রী মৌমাছিকে আমরা বি দেওয়া বুঝাই। সো পুরুষ মৌমাছিকে আমরা কি বলবো, সেটাই আমরা এক্সপ্লেনেশনে দেখি। দেখো, এই শব্দটার প্রথমে আমরা দেখি ড্রেক মানে কি। ড্রেক শব্দটার মানে হচ্ছে মদ্দা পাতিহাঁস। আমার এখানে বলেছে মদ্দা পাতিহাঁস, কিন্তু আমার এখানে তো মৌমাছি। এটা এটার তোমার ম্যাসকুলিন জেন্ডার না। এবার ড্রোন, এইটা হচ্ছে সঠিক উত্তর, ড্রোন। সো আমাদের সি নাম্বার হচ্ছে আমাদের উত্তর। হয়তো ড্রোন উড়াচ্ছে আমরা শুনি, শুনি না। সো অনেকটা ওইরকম আর কি, যে বিশেষ করে পুং মৌমাছির কিন্তু অত বেশি গুরুত্ব থাকে না।
বায়োলজিক্যালি মৌমাছির গুরুত্ব তত বেশি না, যতটুকু না তোমার এই বি বা স্ত্রী মৌমাছি যত গুরুত্ব থাকে। সো ড্রোন শব্দটার মানে কি? ড্রোন শব্দটার মানে হচ্ছে পুং মৌমাছি। সো আমাদের এখানে মেইন যে উত্তরটা, যে আমার বি এর পুংলিঙ্গ কোনটা, সঠিক উত্তর হচ্ছে ড্রোন, DRONE, ড্রোন। ওকে। আর ড্যাম শব্দ মানে কি? ড্যাম শব্দের মানে হচ্ছে বাঁধ, ওই যে নদীতে বাঁধ দেয় সেটা হচ্ছে বাঁধ। আর ডো শব্দটার মানে কি? ডো শব্দটার মানে হচ্ছে হরিণী। ওকে, হরিণীটা হচ্ছে আমার ডো শব্দ মিনিং। তো আমার মনে হয় সঠিক উত্তর পেয়ে গেলাম। বিটা হচ্ছে আমার কোন জেন্ডারে আছে, ফিমেল বা হচ্ছে তোমার ফিমেনিন জেন্ডারে আছে। এইটার তোমার ম্যাসকুলিনে কোনটা হবে? ড্রোন হবে। এটা হচ্ছে আমার ড্রোন সঠিক উত্তর। সো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? ড্রোন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দ্যাট মিনস হচ্ছে তোমার গ্রামার থেকে জেন্ডারটাও ভালো করে পড়তে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এবার আমরা পরের শব্দটায় যাই। আমাকে বলেছে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, বুঝাই যাচ্ছে, অনেকগুলো প্রশ্ন অলরেডি চলে আসছে এখান থেকে। বিজয় শব্দটা মানে কি? বিজয় শব্দটা মানে হচ্ছে উদ্ভট। রাস্তা দিয়ে যখন কেউ হচ্ছে পুরা উদ্ভট কোনো ড্রেস পরে যায় তখন আমরা বলি যে বিজার ড্রেস। ওকে, সো বিজয় শব্দটা মানে হচ্ছে উদ্ভট। সো আমাদের এইটার বলেছে অ্যান্টোনিম বা এটার বিপরীত কি হইতে পারে? যেটা উদ্ভট সেটার বিপরীত হইতে পারে সাধারণ বা কমন, যেটা নর্মালি আমরা দেখি। সো আমাদের এখানে খুঁজে বের করতে হবে কোনটার মানে কমন। দেখো, ফ্লেক্সিবল শব্দটার মানে হচ্ছে আমাদের নমনীয়, যেটা আমার প্রথম উত্তর, তাহলে এটা হবে না। আমার হরিবল শব্দটার মানে ভয়ঙ্কর, এটাও হবে না। আমার মেসি শব্দটার মানে হচ্ছে অগোছালো, এটাও হবে না। নর্মাল, বিজার মানে উদ্ভট আর নর্মাল মানে স্বাভাবিক। তার মানে নর্মাল যেহেতু আমার স্বাভাবিক হচ্ছে, এটাই আমার এটার বিপরীত শব্দ। তার মানে দেখো সিনোনিম অ্যান্টোনিম কত গুরুত্বপূর্ণ। নর্মালটা হচ্ছে আমার সঠিক উত্তর। সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের নর্মাল। সো বিজার মানে হচ্ছে উদ্ভট, আর একজন উদ্ভট বালকের বিপরীত কি হইতে পারে? একজন সাধারণ বালক বা স্বাভাবিক বালক বালক হইতে পারে। সো বিজার শব্দটার মানে হচ্ছে তোমার উদ্ভট, আর নর্মাল তো নর্মালি স্বাভাবিক। সো আশা করি এভাবে তুমি অ্যান্টোনিম গুলো খুব ভালো করে পড়ে ফেলবা। আমরা পরের প্রশ্নে যাই। আমার এখানে কারেক্ট এক্সপ্লেইন করতে বলেছে, মানে আমার বানান কোনটা সঠিক। সোভারেন্টি শব্দটার মানে হচ্ছে তোমার সার্বভৌমত্ব। সো এইটার বানান পারা লাগবে। বানানের জন্য নিয়ন ক্লাসে আমাদের বড় একটা শীট রয়েছে। যারা তোমরা আমাদের এক্সাম ব্যাচে আছো তোমাদেরকে সেই শীটটা প্রোভাইড করা হবে। সেখানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বানান কিভাবে তুমি শিখবা সেটার উপরে একদম ভেঙে ভেঙে দেওয়া আছে। ওই শীটটা তোমাদের কোর্সে দিয়ে দেওয়া হবে, তোমরা সেটা ফলো করবা। যখন তোমাদের স্পেলিং এর উপরে পরীক্ষাটা হবে তখন পরীক্ষার আগে দিয়ে ওই শীটটা ভালো করে ফলো করবা। ওইখানে প্রিভিয়াস ইয়ারে বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, সেখানে সবগুলো বানানকে একত্রিত করে আমরা দিয়েছি ওই পিডিএফ শীটটার ভেতরে। ওইটা তোমরা ফলো করবা। সো এখানে আমার সোভারেন্টি শব্দটার সঠিক বানানটা কি? SOVEREIGNTY, সোভারেন্টি মানে হচ্ছে সার্বভৌমত্ব। সো এখানে আমরা দেখি আমাদের এই সঠিক উত্তরের সাথে কোনটা মিলে। এই দেখো, SOVEREIGNTY, সোভারেন্টি মানে হচ্ছে আমার সার্বভৌমত্ব। সঠিক উত্তর হচ্ছে আমার এটা। দ্যাট মিনস তোমার কারেক্ট স্পেলিংটা জানা লাগবে, এটা হচ্ছে মেইন কথা। ওকে, এরকম আর গুরুত্বপূর্ণ কি কি স্পেলিং রয়েছে? অন্টারপ্রেনার, এটাকে অন্টারপ্রেনারও বলে অনেকে, আবার তোমার ইন্টারপ্রেনারও বলে। সো অন্টারপ্রেনার একটা, ইন্টারপ্রেনার একটা, এটা যে যেভাবে উচ্চারণ করে। সো আমরা সেটা নিয়ে মারামারি না করি, আমরা জাস্ট এটা স্পেলিংটা দেখি। ENTREPRENEUR, NOUR না, NEUR, এটা একটু মাথায় রাখতে হবে। অন্টারপ্রেনার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল শব্দটা মানে কি? অপরিহার্য। এইটার বানান নিয়েও অনেকে প্যাচে পড়ে যায়। সো যেই বানানগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এগুলো একটু ভালো করে পড়ার ট্রাই করবা। এরপরে হচ্ছে তোমার ঐক্যমত, যার ইংরেজি মিনিং হচ্ছে কনসেনসাস, এটার মানে হচ্ছে আমার ঐক্যমত। দেন লাইসেন্স, লাইসেন্স বানান অনেকে ভুল করে। ওকে, LICENS, লাইসেন্স। ওকে, বৈধতা। লাইসেন্স মানে হচ্ছে আমার বৈধতা, বৈধ বৈধ যেই তোমার পেপার বা কাগজ থাকে সেটাকে আমরা লাইসেন্স বলি। সো ইনডিসপেন্সেবল, লাইসেন্স, কনসেনসাস এন্ড অন্টারপ্রেনার, এই শব্দগুলো বানানের দিক দিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আগামী বছর বা এর পরের বছর, তোমার সামনের বছরগুলোতে এখান থেকে হয়তো বা কমন পেতে পারো। এই অন্টারপ্রেনারটা কিন্তু হচ্ছে অলরেডি এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে। সো যেটা এই বছর চলে আসে সেটা কিন্তু নেক্সট ইয়ারে আসার সম্ভাবনা থাকে। এজন্য কিন্তু আহ, এক বছর আগের প্রশ্ন বা মিনিমাম 10 বছর আগের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস থাকা লাগে। সো এই জন্য তুমি চাইলে আমাদের নিয়ম ক্লাস থেকে কিন্তু মেডিকেলের কোশ্চেন ব্যাংক আছে, অ্যান্টিবায়োটিক যেটার নাম, তুমি চাইলে সেটা ফলো করতে পারো। আমরা এরপরে তোমার প্রশ্নটাতে যাই। এখানে বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য সেন্টেন্স। আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম, আমি তার কাছ থেকে অনেকদিন ধরে কোনো খোঁজ খবর পাইনি। অনেকদিন ধরে যদি তুমি কারো কাছ থেকে খোঁজ খবর না পাও তখন তুমি কি বলো? আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম। লং টাইম শব্দটার মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে, যেটা একটা প্রিপজিশনাল ফ্রেজ।
এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি এই যে সিন্স লং, ফর লং, লং সিন্স এগুলো কেন ইউজ করি নাই, কারণ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে আমি বুঝবো কি করে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? এটার জন্য তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো ভালো করে পড়তে হবে, সেখানে যে ট্রান্সলেশন গুলো দেওয়া আছে সেগুলো বারবার পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তখন তুমি বুঝতে পারবা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন কথাটা কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট। এটা কিন্তু আমরা কিভাবে শিখি, কথা বলে বলে শিখি। তেমনি ভাবে কোন প্রিপোজিশনটা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট এটা কিন্তু আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো। সো সিন্স লং এটার মানে হচ্ছে অনেকদিন ধরে, ফল লং এটার মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে, লং সিন্স এটার মানে অনেকদিন ধরে। বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফর এ লং টাইম। ফর এ লং টাইম যদি আমি ইউজ করি তখন বাক্যটার সঠিক মিনিংটা আমরা পাই। আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম। সেই বাক্যটার মিনিংটা এই ফর এ লং টাইম ইউজ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজি যে অপশনগুলো থাকে এগুলো প্রায় হচ্ছে কাছাকাছি থাকে। এক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজাল যেই তোমার প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই কারেক্ট সেন্টেন্স এটা মূলত আসে তোমার ফ্রেজাল ভার্ব অংশ থেকে, ফ্রেজাল ভার্ব। ওকে, ইউ মাস্ট কাট অফ, ইউ মাস্ট কাট ডাউন। এখানে এক্সপেন্ডিচার মানে হচ্ছে তোমার ব্যয় বা খরচ, ব্যয় বা খরচকে আমরা বলি হচ্ছে এক্সপেন্ডিচার। সো বলা হয়েছে কি ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্ডিচার, ইউ মাস্ট কাট ডাউন, ইউ মাস্ট কাট আপ, ইউ মাস্ট কাট আউট। এখন তুমি যদি এই কাট অফ, কাট ডাউন, কাট আপ এন্ড আউট এর মিনিং না জানো তাহলে কিন্তু কোনটা সঠিক এটা বুঝতে পারবে না। তো ব্যয় তোমাকে কমায় আনতে হবে, ব্যয় তোমাকে কমায় আনতে হবে। সো কোনো কিছু সাবসাইড করা বা কমায় আনার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ডাউন করি, কাট ডাউন, টু রিডিউস দ্য কোয়ান্টিটি অফ সামথিং। কোনো কিছুর পরিমাণ কমায় আনা, কোনো কিছুর পরিমাণ যদি কমায় আনি তখন আমরা ইউজ করি কোনটা, কাট ডাউন। তার মানে আমি ব্যয়কে কমিয়ে আনবো, তাহলে আমি কোনটা ইউজ করব, কাট ডাউন ইউজ করবো। কাট ডাউন কয় নাম্বারে আছে, বি নাম্বারে, সঠিক উত্তর হচ্ছে বি। তার মানে আমি যেহেতু কাট ডাউনের মিনিংটা জানি দ্যাটস ওয়াই আমি সঠিক উত্তরটা করতে পারছি। এই জন্য আমার ফ্রেজাল ভার্বগুলো ভালো করে পড়তে হবে বা মেমোরাইজ করতে হবে। এবার কাট আপ, কাট আপ মানে হচ্ছে কোনো কিছু টুকরা টুকরা করে কেটে ফেলা, কাট আপ মানে টুকরা টুকরা করে কেটে ফেলা। এখন ইউ মাস্ট কাট আপ ইউর এক্সপেন্ডিচার, তুমি তোমার ব্যয়কে টুকরা টুকরা করে কাটো, বাক্য তো হয় না। দ্যাট মিনস কাট আপ অর্থগত কারণে এটা আমার বাদ। আমি আরো কিছু তোমাকে এই কাট দিয়ে উদাহরণ দেখাই তাহলে তুমি জিনিসটা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারবে। দেখো কাট অফ, এবার হচ্ছে কাট অফ। এখানে কাট অফ শব্দটা দ্বারা বোঝায় উত্তরাধিকার থেকে যদি কেউ তোমাকে বঞ্চিত করে, লাইক টু ডিপ্রাইভ সামওয়ান অফ অ্যান ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স শব্দটার মানে হচ্ছে উত্তরাধিকার, মানে উত্তরাধিকার সম্পত্তি থেকে যদি কেউ কাউকে তোমার বিরত করে বা কেউ কাকে হচ্ছে বের করে দেয় তখন আমরা বলি কাট অফ। হিজ প্যারেন্টস কাট হিম অফ, কাট হিম অফ আফটার হি কোয়েট কলেজ। মানে কলেজ থেকে সে ড্রপ আউট হওয়ার পরেই তার বাবা মা তাকে উত্তরাধিকার সূত্রে তাকে হচ্ছে সম্পত্তি থেকে তাকে হচ্ছে বের করে দিছে, মানে তার এক সম্পত্তি দেয় নাই। এটাই হচ্ছে এই শব্দটা মিনিং। তার মানে কাট অফ আমরা কখন ইউজ করি, কেউ যদি তাকে ডিপ্রাইভ করে বা বঞ্চিত করে তাদের সম্পত্তি, মানে বংশগতির যে সম্পত্তি রয়েছে সেটা থেকে যদি বঞ্চিত করে তখন আমরা ইউজ করবো কাট অফ। এবার দেখো কাট সামথিং আউট। তো কাট আউট মানে কি, টু এক্সট্রাক্ট সামথিং স্মল ফ্রম সামথিং বিগ। মানে বড় একটা টুকরা রয়েছে এটাকে আমি কেটে কেটে যদি যা করি এটাকে আমরা বলছি কাট আউট। আই কাট আউট দ্য আর্টিকেল আউট অফ দ্য নিউজ পেপার। স্বাভাবিক বিষয়, একটা বড় নিউজ পেপার সেখান থেকে আমি যে আর্টিকেলটা লাগবে সেটা আমি কেচি দিয়ে কেটে নিলাম। সো আই কাট দ্য আর্টিকেল আউট অফ দ্য নিউজ পেপার। কাট ইন, কাট ইনটা মজার একটা জিনিস। তুমি কারোর সাথে কথা বলছো, কেউ যদি তোমার কথার মাঝখানে বামার ঢুকায় দেয় বা কথার মাঝে তোমার ইন্টারেপ্ট করে সে তখন আমি ইউজ করি কাট, কাট ইন। সো বাক্যটা দেখো, আই ওয়াজ টকিং, আই ওয়াজ ট্রাইং টু টক টু রাশা বাট মাই সিস্টার কেপ্ট কাটিং ইন। মানে আমি রাশার সাথে কথা বলার ট্রাই করছি বাট আমার ছোট বোন বা আমার বোন সেখানে হচ্ছে বারবার আমাদের কনভারসেশনটাকে বাধাগ্রস্ত করছে বা ইন্টারাপ্ট করছে। সো এইটা হচ্ছে তোমার কাঠ দিয়ে যত প্যাচ গোছ রয়েছে সেগুলো একসাথে দেখিয়ে দিলাম। আশা করি কাঠ রিলেটেড যদি ফিউচারে কোনো প্রশ্ন হয় তুমি খুব ভালো করে অ্যান্সার করতে পারবা। আমাদের এরপরের প্রশ্নটা হচ্ছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখান থেকে প্রশ্নটা শুরু, ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। মানে ডিকশনারিতে আমার একটা ওয়ার্ড খুঁজতে বলেছে। এখন ডিকশনারির ভিতরে ওয়ার্ড খোঁজা, এইটার অ্যাপ্রোপ্রিয়েট কোন শব্দটা, মানে কোন এখানে অ্যাপ্রোপ্রিয়েশন আমার বসবে। সো নর্মালি ডিকশনারির ভেতরে আমার কোনো মানে শব্দ শব্দ যদি খুঁজে বের করতে হয়, শব্দের অর্থ না, শব্দকে যদি খুঁজে বের করতে হয় তখন আমরা যেই জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে লুক আপ। সো লুক আপ দ্য ওয়ার্ড, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আর এখন প্রশ্ন তোমার এখন লুক আপ দিয়ে এই বছর প্রশ্নে আসলো। আরেকটা বিষয়, লুক আপের পরে যদি তুমি টু বসাও, মানে লুক আপ টু,
লুক আপ টু মানে হচ্ছে তোমার গ্রেটফুলনেস শো করা বা তোমার কারোর প্রতি রেসপেক্ট শো করা, এটা হচ্ছে তোমার লুক আপ টুর মানে। আর শুধু লুক আপ মানে কি, লুক আপ মানে হচ্ছে খোঁজা। ওকে, এক্সপ্লেনেশনে আমি এখানকার প্রত্যেকটা অপশনের আমি মিনিং দিয়ে দিয়েছি। তার মানে লুক আপ মানে কি, খুঁজে বের করা মানে খোঁজা। লুক অ্যাট মানে কি, কোনো কিছুর দিকে তাকানো। লুক ফর মানে কি, অর্থটা তোমার অনুসন্ধান করা। এখন লুক ফর আর লুক আপের ভিতরে তোমার প্যাচ লাগতে পারে। ডিকশনারির ভেতরে আগে শব্দটা খুঁজে বের করতে হয়, তারপরে অর্থের মিনিংটা বুঝতে হয় বা মিনিংটা বুঝতে হয়। কিন্তু আগে তো শব্দটা খুঁজে বের করতে হবে, এই জন্য আমি লুক আপ ইউজ করেছি। বেসিক্যালি ডিকশনারির ভেতরে শব্দ খুঁজে বের করার অর্থে লুক আপটা ব্যবহৃত হয়। এরপরে লুক টু। লুক টু মানে হচ্ছে মনোযোগ আকর্ষণ করা। আর লুক অ্যাট খুবই সহজ, কারোর দিকে তাকানো। সো এভাবে তুমি মোটামুটি প্রত্যেকটা অপশনকে যদি তুমি হচ্ছে ভালো করে অ্যানালাইসিস করে তুমি পড়তে পারো, তোমার প্রিপারেশন অনেক ভালো হবে। সো আমি যেটা বলছিলাম লুক আপ টু, সেটা একটু তোমাকে আবার দেখিয়ে দিই। লুক আপ টু, সো লুক আপ টু মানে কি, শো রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন ফর সামওয়ান, মানে কারোর জন্য হচ্ছে তোমার এই রেসপেক্টটা শো করা। এক্সাম্পল, এ বয় শুড লুক আপ টু হিজ মাদার, একটা ছেলের উচিত কি বা বাচ্চার উচিত কি তার মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। এরপরের প্রশ্নে আমরা যাচ্ছি। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এ গুড টিচার ডিসকভার্স দ্য ট্রেজার হিডেন ড্যাশ ইজ স্টুডেন্ট। কার ভিতরে, একজন ভালো শিক্ষক কি আবিষ্কার করে, একটা স্টুডেন্টের ভিতরে যে লুকায়িত প্রতিভা, লুকায়িত যে সম্পদ, সেটাকে সে আবিষ্কার করে, ভালো করে তাকে জ্ঞান দেওয়ার মাধ্যমে, প্রজ্ঞা দেওয়ার মাধ্যমে, জ্ঞান দেওয়ার মাধ্যমে এটা আবিষ্কার করে। এখানে আমার কোন প্রিভিশনটা বসবে, ইনসাইড রয়েছে, ইন রয়েছে, উইথ রয়েছে, উইদিন রয়েছে। সো হিডেন উইথ ইজ স্টুডেন্ট, এটা হয় না। এরপরে হিডেন ইনসাইড স্টুডেন্ট, এবার দেখো ইনসাইড, ইন আর উইদিন, তিনটার ভিতরেই কিন্তু দেখো ইন শব্দটা আছে। সো তিনটাই কিন্তু সিমিলার মনে হচ্ছে। এখন তোমার এখানে কিন্তু শব্দটা দেখো অ্যাপ্রোপ্রিয়েট বলেছে। এই তিনটার ভিতরে একটা তো বাদ গেল, সিস্টেমে বাদ চলে গেছে, বাকি আছে তিনটা। এই তিনটার ভিতরে কোনটা, এটার জন্য কিন্তু তোমার প্রত্যেকটা স্পেসিফিক মিনিং জানতে হবে। সো প্রতিভা যদি তোমার কারো ভিতরে সুপ্ত প্রতিভা বা সম্পদকে যদি খুঁজে বের করার অর্থে প্রকাশিত হয়, তখন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তোমার ইন। তার মানে এই অ্যাপ্রোপ্রিয়েট কোনটা পরে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, এটা কিন্তু তোমার আগ থেকে জানা থাকা লাগবে। ওকে, সবসময় ওই তোমার ওই কি বলে সিক্স সেন্সটা ওইভাবে কাজ করবে না। সো এ গুড টিচার ডিসকভার্স দ্য ট্রেজার হিডেন ইন ইজ স্টুডেন্ট। এখন দেখো তোমার অনেকে ইনসাইড বলবে, ইনসাইড ইজ স্টুডেন্ট। ইনসাইড বলতে আবার একটা বক্সের ভেতরে বলতে আমরা তোমার ইনসাইড অতটা অনেক সময় বুঝি। আর উইদিনও বলতে পারে অনেকে, বাট এই দুইটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই তিনটার ভেতরে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমার ইন। ওকে, সো এ গুড টিচার ডিসকভার্স দ্য ট্রেজার হিডেন ইন ইজ স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছো এক্সপ্লেনেশনটা, যে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো সম্পদ বা কিছু সুপ্ত প্রতিভা থাকা বোঝাতেই মূলত আমরা এই ইন প্রিভিশনটা আমরা ব্যবহার করি। সো হিডেন ইন ইজ স্টুডেন্ট। এবার তোমার কারেক্ট স্পেলিং, এটা অলরেডি আমি অন্টারপ্রেনারটা দেখিয়েছি, অন্টারপ্রেনার, ENTREPRENEUR। ওকে, এখানে দেখো এটা কিন্তু একই রকম দেখা যায়, এটা কিন্তু দেওয়া। সো আমরা এটাকে একটু এক্সপ্লেনেশন দেখি। অন্টারপ্রেনারের উচ্চারণটা কি হবে, অন্টারপ্রেনার। ওকে, এটা তুমি অনেকে ইন্টার বলে, ইন্টারপ্রেনার বা অন্টারপ্রেনার। সো সঠিক উত্তর হচ্ছে আমার সি, ENTREPRENEUR, অন্টারপ্রেনার, INTRE। ওকে, এখানে কিন্তু আগে না, কিন্তু পরে, এটা একটু খেয়াল করবা, এটা কিন্তু ভুল। ENTREPRENEUR, অন্টারপ্রেনার বা উদ্যোক্তা। এটার অর্থ কি, এটার অর্থ মানে হচ্ছে উদ্যোক্তা। ওকে, সো আমরা এইভাবে কালেকশনটা দেখলাম। আমি অলরেডি বলেছি তোমাদেরকে, যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি আছো, তোমার জন্য কিন্তু আমরা অলরেডি একটা PDF দিয়ে দিব। এখন দেখো, দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স। আমার এখন বলছে কি, যে হু টট ইউ গ্রামার, এইটার আমার প্যাসিভ ভয়েসে আমার কনভার্ট করতে বলেছে, তোমাকে কে ইংরেজি গ্রামার শিক্ষা দিয়েছে। সো প্রথমে হু থাকলে কি হয়, হু থাকলে বাই হুম হয়। সো এটা হয়তোবা নিয়ম তোমরা অনেকেই জানো। সো আমি তোমাকে এক্সপ্লেনেশনটা একটু দেখাই দিই। দাও, এক্সপ্লেনেশনটা কি, হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে তোমার প্যাসিভ ভয়েসে যদি তুমি কনভার্ট করতে চাও, তাহলে প্রথমে হু এর পরিবর্তে কি বসবে, হু এর পরিবর্তে বাই হু। তারপরে কি, অক্সিলারি ভার্ব। তো ইউ এর পরে কি বসে, ওয়াজ বসে না, অয়ার বসে। সো এই জন্য আমি অয়ার বসালাম, অক্সিলারি ভার্ব। ওকে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট কি, এখানে যেহেতু ইউ আছে, এটা হচ্ছে ব্যক্তিবাচক আমার অবজেক্টটা, মানে তুমি ব্যক্তিবাচক অবজেক্ট। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন টট, তারপরে আমার অবজেক্টটা বসলো। এরপরে যদি আরো এক্সট্রা কিছু থাকে, এক্সটেনশন হিসেবে সেটা যোগ করবা। সো বাই হুম ওয়ার ইউ টট গ্রামার,
এটাই হচ্ছে আমার প্যাসিভ। আমার এই বাক্যটার হু টট ইউ গ্রামারের আমার সঠিক প্যাসিভ আমার কনভার্সনটা হচ্ছে বাই হুম ওয়ার ইউ টট গ্রামার। সিম্পল। বাই হুম, হু এর পরিবর্তে বসেছে, ওয়ারটা বসেছে অক্সিলারি ভার্ব হিসাবে, ওয়াজ এই যে আগেরটা হয় নাই কেন, কারণ ইউ এর পরে তোমার ওয়াজ হয় না, এই জন্য এটা বাদ। এরপরে ইউ এর পরে ওয়ার, এটাই আমি আগে নিয়ে আসছি, টট গ্রামার। সো প্যাটার্নটা ফলো করতে পারো। আর ভয়েস চেঞ্জ হয়তো বা হতে তোমরা সেই ছোটকাল থেকেই করে আসতেছো, বিষয়গুলো প্র্যাকটিসে রাখতে হবে যাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ভয়েসটা আসবে সেটা যাতে তুমি পারো। আমরা তাহলে আমাদের নেক্সট প্রশ্নে যাই। আনওয়েভারিং, সিনোনিম অফ আনওয়েভারিং মানে সমার্থক শব্দ। এখন আনওয়েভারিং এই যে শব্দটা আছে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওকে, বিশেষণ। তো এটার মানে কি অবিচল বা দ্বিধাহীন। এখন এটার মতো আর দ্বিধাহীন কোনটার অর্থ প্রকাশ করবে, অবিচল কোনটাকে প্রকাশ করবে? আনরিলায়েবল, যেটা দ্বিধাহীন আনরিলায়েবল, এটা আমার হয় না। এরপরে তোমার দেখো ইনশিওর, ইনশিওর মানে কিন্তু তোমার নিশ্চিত, এটা ওইভাবে তোমার এটা সিনোনিম অর্থে যায় না। আর্জেন্ট মানে তড়ি ঘড়ি করা, এখনই লাগবে। কিন্তু স্টেডি, এই যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি অবিচল থাকতে হয়, হ্যাঁ, স্লো, ধীর সুস্থে এবং দ্বিধাহীন ভাবে তোমার আগাইতে হয়, তারপরে তুমি মানে রেসে জয়লাভ করতে পারো। সো দেখো এখানে স্টেডি মানেও কিন্তু হচ্ছে আমার তোমার ধীর থাকা বা হচ্ছে অবিচল থাকা, অবিচল, অবিচল। সো আনওয়েভারিং এই শব্দটার মানে হচ্ছে অবিচল, আর স্টেডি শব্দটার একটা মিনিং হচ্ছে তোমার অবিচল থাকা, বা একটা রাস্তায় বা একটা পথে বা একটা ভাবে অবিচল থাকা বা ধীর থাকা বা হচ্ছে দ্বিধাহীন থাকা। সো এটার সিনোনিমটা আমরা পেয়ে গেলাম। সো দেখো সিনোনিমে কেমন টাইপের প্রশ্ন হয় তোমরা বুঝতেই পারছো, অ্যান্টোনিম সিনোনিম থেকে প্রচুর প্রশ্ন হয়, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এরপরে আমাদের প্রশ্নটাতে যাই, মজার প্রশ্ন। এটা কিন্তু হচ্ছে ব্ল্যাঙ্ক, কারণ এখানে ওরা যা প্রশ্ন করছে সেটাই ওরা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে। হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ, ওরা এটা প্রশ্ন দিয়েছিল, আই হ্যাভ জাস্ট সিন মাহিয়া, মাহিয়া, ওকে মাহিয়া, ওকে, আই হ্যাভ জাস্ট সিন মাহিয়া। এখন দেখো বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাভ জাস্ট সিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমি এখানেই পেয়ে গেছি। তাহলে যেটা আমি অলরেডি আমার প্রশ্নে আছে সেটার আবার এখানে কি উত্তর পাবো? আই সি মাহিয়া নাও, সিম্পল ভাবে এটা একটা কি বলে যে সিম্পল প্রেজেন্ট যেটাকে বলি সেই টেন্সে আছে। আই স ফার্স্ট টেন্সে চলে গেছে, আবার স এর পরে আবার নাও আছে, যেটা আমার বাক্যটা আমার হয় না, এটা বাদ, এটা বাদ। আই হ্যাভ জাস্ট স, আই হ্যাভ জাস্ট স, এখানে আই হ্যাভ দিয়েছে, বাট এখানে আবার স দিয়ে, সটা পাস্ট ফর্মে, এটা হয় না, সিন হবে, এজন্য এটাও বাদ। আই জাস্ট স, এখানে মানে কি বলে জাস্ট ইউজ করেছে, জাস্ট ইউজ করতে আমরা হ্যাভ ইউজ করতে হয়, জাস্ট পাস্ট ফর্মে লিখেছে, মানে এটাও আমার হয় না। এখানকার প্রত্যেকটা অপশনে ক্রস, যদি প্রত্যেকটা অপশনে ক্রস যায় তাহলে সেটা আমাদের ব্ল্যাঙ্ক রাখতে হবে, এটা আমার ব্ল্যাঙ্ক, এটা কোনো সঠিক উত্তর নাই। ওকে, তো আশা করি তোমরা পুরো বিস্তারিত আমাদের আজকে ক্লাস থেকে ভালো করে বুঝতে পেরেছো যে মেডিকেলের ইংরেজি প্রশ্নগুলো কেমন হয়, 2020-21 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজি প্রশ্নগুলো কেমন হয়েছিল সেটা হয়তো বা তোমরা একটা ক্লিয়ার একটা ওভারভিউ অলরেডি আই থিঙ্ক তোমরা পেয়ে গেছো। সো তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, তোর মধ্যে সবাই ভালো থাকবা। যারা নিয়ম ক্লাসে নতুন আজকের ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো, নিয়ম ক্লাসে কিন্তু রেগুলার হচ্ছে আমরা আমাদের এই কোশ্চেন ব্যাংক রিলিজ রিলেটেড বা কোশ্চেন ব্যাংক সলভ রিলেটেড আমরা ভিডিওগুলো দিয়ে থাকি, সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।